আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এটা কি এর আগে আমরা পড়ছি এখানে? কোয়ান্টিটেটিভ কম্পারিজনকে আমরা এখানে পড়ছি না? আচ্ছা, ঠিক আছে। দেখেন, কোয়ান্টিটেটিভ কম্পারিজন যে কথা, অন্যভাবে ডেটা কম্পারিজন একই কথা। দুইটা ডেটার মধ্যে তুলনা করব আমরা। ডেটা কম্পারিজন যে কথা, কোয়ান্টিটেটিভ কম্পারিজন একই কথা। ঠিক আছে, এটা মূলত জিনিস দুইটা একই জিনিস। এটা হচ্ছে দুইটা ডাটার মধ্যে আমরা তুলনা করব। অনেকটা আপনার ডেটা সাফিসিয়েন্সি যা করছেন এইটা ওইটা সেম, প্রায় সেম। ঠিক আছে, ডেটা সাফিসিয়েন্সিটা হচ্ছে মানে আপনার সবকিছুর মাথা। ডেটা সাফিসিয়েন্সি আপনি যত ভালো পারবেন, এই ডেটা কম্পারিজন বা ডেটা ইন্টারপ্রিটেশন অ্যানালাইসিস এগুলো সবগুলো আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারবেন। এখন ডেটা কম্পারিজনের ক্ষেত্রে ওই একটা কথা আবার মনে রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে কনফার্মড। মনে আছে ডেটা সাফিসিয়েন্সি ক্ষেত্রে আমরা ওয়ার্ডটা পড়ছিলাম, কনফার্ম ভ্যালু পাইতে হবে। কনফার্ম যদি আমরা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই ডেটা কম্পারিজন করতে পারবো না। তো সামহাও জিনিসটা একই রকম, ডেটা কম্পারিজনের ক্ষেত্রেও আমাদের অপশন থাকবে চারটা। প্রথম অপশন, অপশন এ দ্বারা বোঝাবে সবসময় কোয়ান্টিটি এ ইজ গ্রেটার। মানে ওইখানে যেমন স্টেটমেন্ট দুইটা ছিল, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু। এখানে আসলে দুটা জিনিস, কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি। তো অপশন এ দ্বারা সবসময় মেনশন করা হয় কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, মানে আপনার কোয়ান্টিটি এ যদি বড় হয় তাহলে সেটার উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, আপনার উত্তর যদি এমন হয় যে কোয়ান্টিটি বি যদি বড় হয় তাহলে উত্তর হচ্ছে অপশন বি। কোয়ান্টিটি বি যদি আপনার গ্রেটার হয় তাহলে উত্তর হচ্ছে আপনার অপশন বি। এরপর যদি দুইটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দুইটাই যদি আপনার সমান হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি। এবং ফাইনালি যদি এদের মান, এই মানে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নটার মান যদি কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি থেকে ডিটারমাইন করেন না যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপশন হচ্ছে কোয়ান্টিটি, মানে অপশন হচ্ছে ডি। বুঝতে পারছেন? আবারও বলতেছি, যদি কোয়ান্টিটি এ গ্রেটার হয় তাহলে উত্তর হচ্ছে অপশন এ। যদি কোয়ান্টিটি বি বড় হয় তাহলে উত্তর হচ্ছে অপশন বি। যদি দুইটা কোয়ান্টিটি সমান হয় তাহলে উত্তর হচ্ছে অপশন সি। এবং যদি মান নির্ণয় করা না যায় বা মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, দরকার হয়, তখন হচ্ছে উত্তর হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে সবগুলো প্রশ্নের জন্য এই অপশনটা ফিক্সড। অপশন এ, বি, সি, ডি এই অপশনটা ফিক্সড। আর এই ডেটা কম্পারিজনটা মূলত হচ্ছে জিআরইর একটা ফেভারিট টপিকস। আমরা মূলত জিআরই বিগ বুক থেকে এই ডেটা কম্পারিজনটা নিয়ে থাকি। আর ডেটা সাফিসিয়েন্সি বা হচ্ছে যেটা মানে যেটা আমরা প্র্যাকটিস করি সেটা মূলত জিমেট এবং আইবিএমবি এর একটা প্যাটার্ন। আর এই ডেটা কম্পারিজনটা পুরোটাই হচ্ছে জিআরই একটা প্যাটার্ন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? মোটামুটি ডেটা কম্পারিজন সম্পর্কে আপনারা মেইন আইডিয়াটা পাইছেন। সবসময় মনে রাখবেন ডেটা কম্পারিজনের ক্ষেত্রেও একদম সেম একটা কথা, সেটা হচ্ছে কনফার্ম ভ্যালু আমাকে পাইতে হয়। কনফার্ম ভ্যালু দিয়ে আমরা কাজ করব। কারো কোনো সমস্যা, কারো কোনো কনফিউশন, কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? পরবর্তীতে কিন্তু আমরা অপশনগুলো আর রাখিনি, শুধুমাত্র এই চারটা অপশন প্রত্যেক স্লাইডের জন্য মানে একদম রেডি। মানে এই প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার অপশন হচ্ছে চারটা, এ, বি, সি, ডি। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে গেলাম। কারো কোনো সমস্যা নাই তো? ওকে, দেখেন প্রথম প্রশ্ন একটু ইজি। প্রথম প্রশ্নটা ইজি। দেখেন বলা হয়েছে এক্স গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক্স এর মান জিরোর চাইতে বড়। এক্স এর মান জিরোর চাইতে বড় মানে কি? সেটা মান হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, এনিথিং, যা কোনো কিছু সেটা হতে পারে। এখন কোয়ান্টিটি এতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। মানে এইখানে আমার যেটা সেটা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এটা আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান। তার মানে এইখানে লবটা বড় আর হরটা হচ্ছে ছোট। লবটা বড়, হরটা ছোট, আর এখানে লব ছোট আর এখানে হচ্ছে হর বড়। হর বড়। তো স্বাভাবিকভাবে আমরা জানি লব বড় হর ছোট, এই মানটাই বড় হবে। লব ছোট আর বড় তো মানটা বড় হবে না, এই মানটা কি হবে? বড় হবে। এবং এই টাইপের জিনিসকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর এইটা মূলত এটাকে বলা হয় কি? প্রকৃত ভগ্নাংশ। এখন আপনারাই বলেন কোনটার মান বড় হবে? এ বড় হবে, বি বড় হবে, কোনটা বড় হবে? অনেকেই অ্যান্সার করতেছেন এ। যেহেতু প্রেজেন্ট কম, মানে রেসপন্সের সংখ্যাটাও কম। তো যাই হোক, এটা হচ্ছে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার।
বোঝা যাচ্ছে কোয়ান্টিটি এটা বড় হবে, তার মানে উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, খুব কি কঠিন লাগলো? ডেটা কম্পারিজন বা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কি প্রথমটা খুব কঠিন লাগছে আপনাদের কাছে? প্রত্যেকটা প্রশ্ন সেম প্যাটার্ন, ঠিক আছে। ওই ডেটা সাফিসিয়েন্সি যারা খুব ভালো পারেন তার অ্যাপ্লাইটা এখানে আপনাদের কাছে আসবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 এবং ওয়াই কিউব ইকুয়াল টু 64, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? বলেন, আপনারা ট্রাই করেন দেখি কোনটা বড়, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? সি সমান বি সমান, আচ্ছা ঠিক আছে, একজন একজন সঠিক অ্যান্সার দিচ্ছে, রুবাইয়া দিনা আপু সঠিক অ্যান্সার দিচ্ছে, খাদিমুল ভাইও সঠিক অ্যান্সার দিচ্ছে। খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কি, +4 -4, মানে +-4। এক্স এর মান +4ও হইতে পারে, এক্স এর মান -4ও হতে পারে। ওকে, এবার আসি ওয়াই কিউব ইকুয়াল টু 64, ওয়াই ইকুয়াল টু শুধু 4, কারণ কি 4 কিউবের মান 64, সুতরাং ওয়াই ইকুয়াল টু শুধু 4। আর এক্স এর মান +4ও হতে পারে, -4ও হতে পারে। এখন আপনারা চিন্তা করে দেখেন, ধরেন আমরা ধরে নিলাম এক্স এর মান -4, ধরেন আমরা ধরে নিলাম এক্স এর মান -4, ওয়াই এর মান শুধু 4, তার মানে উত্তর আসে, যদি এইটা চিন্তা করি আর এইটা চিন্তা করি, তাহলে উত্তর আসে অপশন বি, কারণ -4 এর থেকে +4 অবশ্যই বড়, কোয়ান্টিটি বি উত্তর আসে, আনসার বি আসে। কিন্তু আপনি যদি -4 চিন্তা না করে +4 চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর আছে, মানে অপশনের উত্তর আসে অপশন সি। তাহলে একবার আসে অপশন বি, একবার আসে অপশন সি, তাহলে উত্তর আসলে কোনটা? উত্তর আসলে অপশন ডি, কারণ আপনি এক্স এর কোনো কনফার্ম ভ্যালু পান নাই, নট কনফার্ম, কোনো ভ্যালু আপনি পান নাই, তার মানে উত্তর হচ্ছে অপশন ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। বুঝতে পারছেন? যারা সি বলছিলেন তারা কি এখন বুঝতে পারছেন যে কেন এটা ডি হয়েছে? কারণ আমরা এক্স এর কোনো কনফার্ম কোনো ভ্যালু পাই নাই, যার কারণে এটা নট কনফার্ম, এবং এই কারণে এটা হচ্ছে উত্তর ডি, মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড অর নান অফ দিস। ওকে, আমরা কি তাহলে নেক্সট স্লাইডে যাব? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, নেক্সট স্লাইডে গেলাম। এবার আহ, এইটা এটাও আপনারা পারবেন, ট্রাই করেন। এক্স কি ওয়াই এর চেয়ে বড় কিনা? স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, ট্রাই করেন, তারপরে আমি বলতেছি। কেউ পারতেছেন না? এ, আরিয়া ভাই বললেন এ, খাদিমুল ভাই এ, নিশাত আপু বি, নিশাত আপু বি বললেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খেয়াল করি, দেখেন স্টেটমেন্ট ওয়ান অনুযায়ী যদি আমরা আসি, x+2 গ্রেটার দেন y+3, প্রশ্নটা জানতে চাইছে এক্স কি ওয়াই এর চেয়ে বড় কিনা, মানে এক্স কি গ্রেটার দেন ওয়াই কিনা। একটু খেয়াল করে দেখি আমরা, x+2 গ্রেটার দেন y+3, তাহলে আমরা ওই +2টাকে এই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে, -2 হয়ে যাবে, y+3 -2। তাহলে সুতরাং এখান থেকে বলতে পারি এক্স গ্রেটার দেন y+1, মানে এক্স এর মানটা y+1 এর চাইতেও বড়। ওয়াই এর মান যতই হোক তার সাথে এক যোগ করলেও এক্স এর মানটা তার চাইতে বড়। তার মানে এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, এটাকে সত্য বলতেছে, সে এটাকে সত্য বলতেছে, অবশ্যই বলতেছে। কারণ কি, কারণ হচ্ছে y+1, ওয়াই ওয়াই এর থেকে তো বড়ই, y+1 এর চাইতে এক্সট্রা বড়, y+1 এর চাইতে এক্সট্রা বড়, তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি যে হ্যাঁ এক্স গ্রেটার দেন ওয়াই, এটা দ্বারা প্রমাণিত। ওকে, নেক্সট স্টেটমেন্টে আসি, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার, এইটা দিয়ে একটু আসি। দেখেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার হলে কি হবে, আমরা একটা মনে মনে একটা মান ধরে নিই। ধরেন এক্স স্কোয়ার মানে আমরা ধরে নিলাম 5 স্কোয়ার গ্রেটার দেন 3 স্কোয়ার, মানে 5 স্কোয়ার তো 25, আর 3 স্কোয়ার হচ্ছে 9, 25 অবশ্যই 9-এর চাইতে কি হবে, বড় হবে। তার মানে এটা সত্য, এটা সত্য, এটা থেকে আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই, এটা থেকে আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই। কারণ কি, এক্স এর মান কত 5, ওয়াই এর মানটা কত 3, তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান 5, ওয়াই এর মান 3 বড়। কিন্তু ভাই আমি যদি একটু এভাবে চিন্তা করি, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার, আমি যদি এক্স এর মানটা -5 চিন্তা করি, -5 স্কোয়ার গ্রেটার দেন 3 স্কোয়ার, দেখেন -5 স্কোয়ারও কিন্তু 25, সেটাও কিন্তু 9-এর চাইতে বড়। স্টেটমেন্ট 2 অনুযায়ী কিন্তু এক্স এর মানটা -5ও নিতে পারি। এই এক্স এর মান যেটা -5, সেটা কি ওয়াই এর চাইতে বড় হইলো?
এই যে এক্স এর মান যেটা -5 সেটা কি ওয়াই এর চাইতে বড় হইলো? আপনারাই বলেন, এক্স এর মান যেটা -5 সেটা কি ওয়াই এর চাইতে বড় হয়েছে? না, হয় নাই। তার মানে আমি এখানে কোনোভাবেই কনফার্ম কোনো কিছু পাইতেছি না। আমাদের যে স্টেটমেন্ট 2 বা অপশন বি, সেটাকে আমরা অ্যান্সার নিতে পারবো না। কারণ কি, আমরা এইখানে আমরা সঠিক উত্তর পাইতেছি না। কিন্তু আমরা অপশন 1 মানে সরি স্টেটমেন্ট 1 এখানে আমরা অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি। এই কারণে আমরা বলতে পারি অ্যান্সার এ, কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, বা কোয়ান্টিটি এর মাধ্যমে আমরা কি বলতে পারতেছি, অ্যান্সারটা বলতে পারতেছি। এটা কি বুঝতে পারছেন? শাওমি ভাইয়া, আপনি ডি বললেন শেষ মুহূর্তে এসে। এখানে তো অলরেডি বইলা আসছি এটা বেশি, এটা তো অলরেডি কনফার্ম হয়ে গেছে আমাদের যে এটা বেশি। তাহলে ডি কেন হবে? অলরেডি এ তো আমাদের অ্যান্সার হয়ে আসছে। আমাদের যদি বি হইতো তাহলে আমরা সি বলতে পারতাম। ডি তো হওয়ার কোনো চান্সই নেই। অলরেডি এ তো আমাদের অ্যান্সার হয়েই আছে। বিও যদি আমাদের আসতো তাহলে আমরা বলতে পারতাম উত্তর হচ্ছে অপশন সি, দুইটা কোয়ান্টিটি সমান। কিন্তু যেহেতু এটা আসে নাই, দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ দুইটা স্টেটমেন্ট কনসিডার করেন। একটা তো আমার আসছে, এটা বড় আসছে না, এক্স এর মান তো বড় আসছে, ওয়াই প্লাস ওয়ান এর চেয়েও বড়। এক্স এর মান তো ওয়াই প্লাস ওয়ান এর চেয়ে তো বড়, এটাই বলছে এক্স কি ওয়াই এর চেয়ে বড় কিনা। তাহলে ওয়াই প্লাস ওয়ান এর চেয়ে বড় হলে অবশ্যই ওয়াই এর চেয়ে বড় হবে, তার মানে এটা তো সত্য। এটা নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই, কনফিউশন নেই। এটাতে এসে আমরা দেখলাম এক্স এর মানটা একবার +5 আসে, একবার -5 আসে, তার মানে এইটা কনফার্ম না, এইটা সত্য না। এইটা আমার জন্য অ্যান্সার হবে না, তার মানে উত্তর কি, অ্যান্সার এ। এবার বুঝতে পারছেন? এইবার বুঝতে পারছেন? এমন কেউ আছেন যে এটা কোনো সমস্যা? তাহলে কি আরেকবার বলবো, এটাতে কি কারো কোনো সমস্যা আছে? এইটা বুঝতে পারেন এমন কেউ আছেন? যদি না বুঝতে পারেন বলেন, সমস্যা নাই। মাত্র শুরু হলো আপনাদের টপিকস, আরো কিছুক্ষণ গেলে তারপর না হয় আমরা বলবো যে না বুঝতে পারাটা। 1 নং স্টেটমেন্টটা ক্লিয়ার হচ্ছে না। 1 নং স্টেটমেন্টে ক্লিয়ার হচ্ছে না, দেখেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার খেয়াল করেন। এই যে এই +2টা, ভাইয়া এই যে রাইসা ভাইয়া একটু খেয়াল করেন। এক্স গ্রেটার দেন ওয়াই প্লাস ওয়ান, এক্স গ্রেটার দেন ওয়াই প্লাস ওয়ান বড়, ওয়াই প্লাস ওয়ান এর চাইতে বড়। এক্স বড় ওয়াই প্লাস ওয়ান এর চাইতে, এক্স গ্রেটার দেন নট লেস দেন, এক্স গ্রেটার দেন ওয়াই প্লাস ওয়ান, এক্স বড় ওয়াই প্লাস ওয়ান এর চাইতে। আপনার কাছে জানতে চাইছে এক্স কি ওয়াই এর চেয়ে বড় কিনা। আপনি বলেন এক্স যদি ওয়াই প্লাস ওয়ান এর চাইতে বড় হয়, তাহলে কি এক্স ওয়াই এর চাইতে বড় হবে না? বুঝতে পারছেন? এক্স যদি ওয়াই প্লাস ওয়ান এর চেয়ে বড় হয়, তাহলে এক্স কি ওয়াই এর চেয়ে বড় হবে না? হবে। ঠিক আছে, তার মানে এটা আমাদের সঠিক আছে। এরপর আমরা পরেরটাতে আসলাম, এই যে স্টেটমেন্ট 2 তে আসলাম। স্টেটমেন্ট 2 তে আমরা দেখলাম আমাদের যে কন্ডিশন দিছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার, সেই কন্ডিশন অনুযায়ী আমরা দেখলাম 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, সেইটা বড়। ঠিক আছে, এই কন্ডিশন দিয়ে যদি আমরা এইভাবে আগে এক্স এর মানটা যদি -5 ধরি, -5 হোল স্কোয়ারও কিন্তু 25, ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার 9 ধরলাম। এই কন্ডিশন ফিল আপ করছে, কিন্তু আমার প্রশ্নে বলছে এক্স কি ওয়াই এর চেয়ে বড় কিনি। এই কন্ডিশন অনুযায়ী এক্স এর মান তো -5, কন্ডিশন অনুযায়ী এক্স এর মান তো -5, আর ওয়াই এর মান আসে +3। তাহলে আপনি বলেন এক্স এর মান -5, সে কি 3 এর চাইতে বড় হইতে পারে? একবার বড় হয়েছে দেখছি, কিন্তু আরেকবার অন্য কন্ডিশনে কিন্তু সে বড় হয় নাই। তার মানে আমরা বলতে পারি কি, সে কন্ডিশন তার ফিল আপ করে নাই। তার মানে উত্তর হচ্ছে অপশন এ, অ্যান্সার এ। এবার কনফিউশন আছে কোনো? এবার কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন থাকলে জানাই। নেক্সট স্লাইডে গেলাম। ঠিক আছে, এইটা আপনারা ট্রাই করবেন। এইটা আপনাদের ম্যাথের টপিকস, আপনারা ট্রাই করবেন। একটি দোকানে একটি বইয়ের দাম প্রথমে 20% বাড়ানো হলো, তারপর বর্ধিত দামের উপর 20% ছাড় দেওয়া হলো। বইটির চূড়ান্ত দাম এবং বইটির আদি দাম, দুইটা দামের মধ্যে তুলনা করতে বলছে। খাদিমুল ভাইয়া, থ্যাংক ইউ, ভালো অ্যান্সার দিচ্ছেন, উত্তর মনে হয় সম্ভবত হয়ে গেছে। কোনটা বেশি এটা জানতে চাইছে, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? দুইজন অ্যান্সার দিয়ে দিছেন, বাকিরা ট্রাই করেন। দেবাশিস ভাই অ্যান্সার দিছে, সাদিয়া আপু অ্যান্সার দিছে, সবাই বি দিতেছে। হ্যাঁ, তাহলে আমার মনে হচ্ছে যে উত্তর বি হবে। দেখেন খেয়াল করেন, ধরে নি লেট একটা বইয়ের দাম, প্রাইস অফ এ বুক, প্রাইসটা হচ্ছে 100 টাকা। এখন ওই বইয়ের দামটা প্রথমে দাম 20% বৃদ্ধি করা হলো, তার মানে কি 100 + 100 এর 20% বৃদ্ধি করে দিলাম।
100 প্লাস 100 এর 20%, এই 100 এর 20% হচ্ছে 20 টাকা, সেটা কত কত হচ্ছে 120 টাকা, 120 টাকা। এরপর এই দামের উপর আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 120 মাইনাস 120 এর 20%, এই দামের উপর আপনাকে 20% ছাড় দেওয়া হয়েছে। 120 মাইনাস, তাহলে 120 ইন্টু 5 বাই, সরি, হ্যাঁ, 20/100, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 24, 120 থেকে 24 গেলে কত থাকে 96, 96 টাকা। তাহলে এখন দেখেন, না না 120, হ্যাঁ এটা ঠিক আছে। বইটির চূড়ান্ত দাম কত? বইটির চূড়ান্ত দাম হচ্ছে 96, আর বইটির আদি দাম কত? বইটার আদি দাম হচ্ছে 100 টাকা। বইটার আদি দাম তো 100 টাকা, আদি দাম কিন্তু 120 না, বইটার আদি দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 96 বড় না 100 বড়? উত্তর অবশ্যই 100 বড়, তার মানে অ্যান্সার বি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। ঠিক আছে, এটা আপনারা সবাই পারবেন। আবার অনেকে আপনারা, আমি জানি যে শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করছেন, এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, বা আমরা প্লাসও রাখতে পারি, যেটাই বলি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এই ফর্মুলাও ইউজ করতে পারবেন চাইলে এখানে, তাই না? শর্টকাট হিসেবে আমরা ইউজ করতে পারবো। ওকে, নেক্সট স্লাইডে গেলাম। শূন্য, এক্স এর মানটা শূন্য থেকে বড়, এক থেকে ছোট, ভালো করে খেয়াল করেন, এক্স এর মানটা শূন্য থেকে বড়, এক থেকে ছোট। কোয়ান্টিটি এ তে এক্স, কোয়ান্টিটি বি তে এক্স স্কোয়ার, বলেন কোনটা বড় হবে? এ, 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 এ। দেখেন, এক্স এর মানটা শূন্য থেকে বড়, এক থেকে ছোট, এটার মানে আমরা বুঝতে পারতেছি এই মানটা হচ্ছে 0.5, 0.3, 0.4। এটা নর্মালি কোন একটা সংখ্যাকে আমরা যদি বর্গ করি, ধরেন যে কোনো একটা সংখ্যা, ধরেন 3 একটা সংখ্যা, তাকে যদি আমরা বর্গ করি সংখ্যাটা বড় হয়ে যায়। 5 একটা সংখ্যা, তাকে যদি বর্গ করি তাহলে সেটা বড় হয়ে যায়। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে, আমরা যদি বলি মানে এই 0 থেকে 1, এই এই যে 0 থেকে 1 এই রেঞ্জে, 0 থেকে 1 এই রেঞ্জে কোন একটা সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা উল্টা ছোট হয়ে যায়। কিরকম? ধরেন এক্স এর মান নিলাম 0.5, এইটাকে যদি আমরা স্কোয়ার করি, 0.5 স্কোয়ার করি, তাহলে কত আসে 0.25। আবার দেখি 0.3, এইটাকে যদি আমরা স্কোয়ার করি, 0.3 এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে 0.09। হ্যাঁ, দশমিক সংখ্যা বর্গ করলে সেটা আরো ছোট হয়ে যাবে। আমরা যদি 0.9 এটাকে বর্গ করি তাহলে 0.9 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0.81। তাহলে দেখেন, এখানে হলো 50, এখানে হলো 50, আর এখানে হলো 25, 0. মতো শূন্য আছে, এটা হলো 50, এটা হলো 25, কে বড়? অবশ্যই সে বড়। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 0 নয়, কে বড়? সে বড়। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 81, তার মানে কে বড়? সে বড়। তার মানে আমরা বলতেই পারি অ্যান্সার হচ্ছে এ, কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, কোয়ান্টিটি এ এটা হচ্ছে কি আমাদের জন্য বড়। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? কেউ না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা, না? এটা আপনাদের কাজ, করেন, বলেন 6 এর অ্যান্সার কি হবে? বি, কোয়ান্টিটি বি 17, বি, নিশাত আপু বি, শুভ ভাইয়া 13, 13 কই ভাইয়া? না, শুভ ভাইয়া অ্যান্সার বের করতে হবে, অ্যান্সার বি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখেন, দুইটা কথা আমরা সবসময় জানি, সেই মোশাররফ করিমের ডায়লগ, দুইটা কথা মনে রাখতে হবে। সেটা কি? যে ত্রিভুজের, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আরেকটা হচ্ছে দুই বাহুর অন্তর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা সেটা কি ক্ষুদ্রতর, ছোট। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের দুই বাহুর অন্তর সেটা হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, ছোট সেটা। তো এখন দেখেন, এখানে বলা হয়েছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 5, 12 এবং এক্স। তার মানে এই এক্স এর মানটা সেটা এই দুই বাহুর সমষ্টি অপেক্ষা অবশ্যই কি হবে? এই দুই বাহুর সমষ্টি কত? 17। এই এক্স এর মানটা 17 চাইতে ছোট হবে, 17 চাইতে ছোট হবে। 17 তো হইতে পারবেই না, 17 চাইতে ছোট হবে। কারণ কি? ত্রিভুজ হইতে গেলে
তৃতীয় বাহুটা কি হবে? দুই বাহুর সমষ্টি অপেক্ষা ক্ষুদ্রতর হবে, মানে দুই বাহুর সমষ্টিটা বেশি হবে। এই এক্সাইটমেন্টটা 17 হইতে পারবে না, হইতে পারবে 16, হইতে পারবে 15, হইতে পারবে 14, যা ইচ্ছা তা হইতে পারে। 16, 15, 14, 13 অনেক কিছু হইতে পারে। তাহলে আমরা হুম, আচ্ছা হ্যাঁ, হালিমা আপনি কেন 13 বলছেন আমি বুঝছি, সমবাহু সরি সমকোণী ত্রিভুজ হিসেবে বলছেন। ঠিক আছে, কিন্তু আমরা এখন যেহেতু জানি না, বলেন না এটা সমকোণী ত্রিভুজ, আমরা বলতে পারি এটা 5, 12, এটা হতে পারে 13, হতে পারে 14, হতে পারে 15, হতে পারে 16, আমরা জানি না, কিন্তু 17 না, সে 17 হতে পারবে না। আর কোয়ান্টিটিভিতে আপনাকে বলছে 17। তাহলে এখন বলেন এক্স এক্স বড় হবে না 17 বড় হবে? আপনারা অনেকেই বলে দিচ্ছেন যে 17 বি বড় হবে। তার মানে উত্তর হচ্ছে অ্যান্সার বি। উত্তর হচ্ছে অপশন বি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। ভাই আপনি তো লিখলেন থেকে দুই বাহুর যোগফল থেকে বড় হবে থার্ড বাহু, আমি এটা লিখছি। দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। শারমিন আপু কি লিখছি দেখেন একটু, দুই বাহুর সমষ্টি, দুইটা বাহুর যোগফল, তারা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওই দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বেশি। আরেকটা লিখছি দুই বাহুর অন্তর মানে বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, তৃতীয় বাহুর চাইতে ছোট। বুঝতে পারছেন শারমিন আপু? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনারা ছোটবেলায় ভেক্টর করছেন না? 9, 10 ইন্টার ভেক্টর শিখছেন না? যারা সায়েন্সে ছিলেন ভেক্টর ছিলেন না? ভেক্টর ছিল না আপনাদের? সবাই করছেন ভেক্টর, ভেক্টর করছেন না সবাই 9, 10-এ? মানে যারা সায়েন্স ছিল। তো আমরা ভেক্টরে আমরা কি শিখছিলাম বলেন তো? ভেক্টরে আমরা এভাবে শিখছিলাম না, একটা ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজে আমরা কি লিখছিলাম? এ, বি, সি। যে এই মানে এই তীর চিহ্নটা দুই বাহুর ক্ষেত্রে যদি এইভাবে যায়, তারপরেরটা যাওয়ার কথা ছিল এইভাবে না? এই সি থেকে এর দিকে যাওয়ার কথা ছিল না? উল্টা গেছিল না, মনে আছে? এ থেকে সি এর দিকে আসছিল। তখন আমরা কি লিখছিলাম? তখন আমরা লিখছিলাম এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। ঠিক আছে, লিখছিলাম না? তো আমার কাছে এই জিনিসটা খুব ইয়া লাগতো যে আমরা তো ছোটবেলা থেকে পড়তাম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে, কিন্তু ভেক্টরের নিয়ম অনুযায়ী ওই যে ঘড়ির কাঁটার বিপরীতে সাইন, সেটা ক্ষেত্রে কিন্তু আবার সমান আইসা পড়ে। তো যাই হোক, এগুলো আসলে এখন ঘড়ির কাঁটার বিপরীতে ওই দিক আমরা অনেক আগে পার করে আসছি, পরবর্তীতে আমরা বুঝতেও পারছি, এগুলো নিয়ে কাজও করছি আমরা। আচ্ছা, কে যেন একজন বললো উম্মে কুলসুম আপু, তাহলে তো এক্স বড় হবে। এক্স কেন বড় হবে আপু? উম্মে আপু কেন বড় হবে? আপনি দেখেন 5 আর 12 যোগফল কত? 5 আর 12 যোগফল কত? 17। এ দুই বাহুর সমষ্টি তো এটার চাইতে বড় হইতে হবে, এক্স এর চাইতে বড় হইতে হবে। বুঝতে পারেন না আপু? আপনি এখনো বুঝতে পারেন না, দুই বাহুর সমষ্টি তো তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। 5 আর 12 যোগফল তো 17। এক্স কখনোই 17 হইতে পারবে না, 17 চাইতে ছোট হইতে হবে তা। সেই 17 চাইতে ছোট 16, 15 যা কিছু হইতে পারে। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাই, পরের স্লাইডে যাই। এইটা বলেন, এক্স লেস দেন জিরো, আপনারা বলেন কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? এক্স লেস দেন জিরো সেটা হতে পারে, এক্স এর মান হতে পারে -1, হতে পারে -3, হতে পারে -7, আবার হতেও পারে -12। দেখেন, যারা ডি দিছেন তারা সঠিক অ্যান্সার দিয়ে দিছেন। একটু খেয়াল করে দেখেন, ধরে নেন এক্স এর মানটা ছোট। সে ছোট কত? আমরা ধরে নিই যে -5 বা -3, ধরে নিই -3। এক্স এর মান -3, শুরুতে একটা মাইনাস দেওয়া আছে, এক্স এর মানও -3, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল? +3। আর এইখানে আমরা যদি চিন্তা করি এক্স স্কোয়ার, এক্স এর মান -3, এটার উপর স্কোয়ার করলে 9। তার মানে এইভাবে চিন্তা করলে কোয়ান্টিটি এটা ছোট আসে, কোয়ান্টিটি বিটা বড় আসে, এইভাবে চিন্তা করলে। ওকে, আমরা এভাবে চিন্তা করবো না, আমরা চিন্তা করি এক্স এর মানটা -1, এক্স এর মানটা -1 চিন্তা করি, তাহলে মাইনাস, আর এখানে -1, মাইনাস আর মাইনাসে যোগ করলে কত আসে? 1 আসে পড়ে। আর এখানে যদি -1 কি স্কোয়ার করি, তাহলে -1 এর উপর স্কোয়ার করলে কত আসে? 1 আসে। এইখানে আমরা সমান পাইতেছি, এইখানে আমরা কি বড় পাইতেছি। তার মানে আমরা ডিটারমাইন করতে পারতেছি না, কনফার্ম ভ্যালু পাইতেছি না। কনফার্ম যেহেতু পাচ্ছি না, তার মানে উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অ্যান্সার ডি আমাদের জন্য সঠিক অ্যান্সার, অ্যান্সার ডি। একজন লিখছিলেন অপশন এ, মানে কোয়ান্টিটি এটা বড় হবে। কোয়ান্টিটি এ বড় হবে না, কেন হবে না এখন কি আপনি বুঝতে পারছেন? তানজিম ইয়াসমিন আপু, আপনি কি বুঝতে পারছেন এখন কেন উত্তর ডি? কারণ আমরা তো কনফার্ম পাচ্ছি না। ওকে, আমাদের 7 নাম্বার প্রশ্নটাও সলভ করে ফেললাম, আমরা 8 নাম্বার প্রশ্নে আসি। বলেন এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0,
এবং এক্স ইকুয়াল টু জিরো, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়, ওয়াই বড় না জিরো বড়? খাদিমুল ভাইয়া ধন্যবাদ, আরিয়া ভাই, শুভ ভাইয়া, ইনফিনিক্স ভাইয়া, তানজিম ইসলাম, আচ্ছা ঠিক আছে, দেবাশিস, সবাই ঠিকই বলতেছেন। দেখেন, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো। এখন এই যে ওয়াই এর মানটা, এই ওয়াই এর মানটা যে কোনো কিছু হইতে পারে, হইতে পারে -100, হইতে পারে জিরো, হইতে পারে +100, যে কোনো কিছু হইতে পারে। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলেই তো জিরো। তাহলে এইটা হতে পারে -100, হইতে পারে জিরো, হইতে পারে 100। তার মানে আমি তো কনফার্ম না, আর এখানে কোয়ান্টিটি বিতে আছে জিরো। এখানে যেহেতু কনফার্ম না, এখানে একটা দেওয়া আছে, উত্তর হচ্ছে অ্যান্সার ডি। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলবেন, আপনাদের জন্য একটা প্রশ্ন, বলবেন জিরো বাই কোনো সংখ্যা, সেটা কি? কোন সংখ্যা বাই জিরো, এইটা কি? জিরো বাই জিরো, এইটা কি? কোনটা কি একবারে বলেন। জিরো বাই কোনো সংখ্যা, আচ্ছা, সবই জিরো শারমিন আপু? তিনটা আছে কিন্তু। জিরো বাই কোনো সংখ্যা বাই জিরো, আর এটা হচ্ছে জিরো বাই জিরো। একজন সঠিক অ্যান্সার দিচ্ছে, একজন। আরিয়া ভাইয়া ঠিক বলছে, তানজিম ইয়াসমিন আপু ঠিক বলছে। প্রথমটা তো জিরো বাই কোনো সংখ্যা মানে জিরো, এটা জিরো। কোন সংখ্যা বাই জিরো সেটা ইনফিনিটি না, সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ইংলিশে বললে কি আসে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আর জিরো বাই জিরো, এটা দুইটা জিনিস বলা যায় একসাথে, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত প্লাস আনডিটারমাইন্ড, অনির্ণেয়। আনডিটারমাইন্ড, অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় দুইটা জিনিসই জিরো বাই জিরো, আনডিফাইন্ড প্লাস আনডিটারমাইন্ড। হ্যাঁ, শুভা ঠিক বলছেন। এটা কি আটকাই দিলাম? আচ্ছা, আমি যে এইভাবে চ্যাট বক্সে আটকাই, আপনারা কি এখানে বুঝতে পারেন? আমি আসলে আমার ক্লাসগুলো এখনো দেখতে পারিনি। মানে আমি যে চ্যাট বক্স যে নাড়াই, মানে এটা কি দেখা যায় রেকর্ডের মতো? ও, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ট্রাই করেন। 5টি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় হলো 21। 5টি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় হলো 21। কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি। দেখেন, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম, বলেন তো। এক, তিনটা, প্রথম তিনটা আমরা বিজোড় সংখ্যা নিই, ধারাবাহিক বিজোড় সংখ্যা। 1, 3, 5, এদের গড় কত? 1, 3, 5, এদের গড় কত? 3। আমরা প্রথম তিনটা বিজোড় সংখ্যা, ধারাবাহিক বিজোড় সংখ্যা নিয়েছিলাম। এখন আমরা যদি প্রথম তিনটা না নিয়ে প্রথম পাঁচটা নিই, 1, 3, 5, 7, 9, বলেন তো এদের গড় কত? প্রথম তিন, হ্যাঁ 5, থ্যাংক ইউ। প্রথম তিনটা নিছিলাম, এদের ধারাবাহিক তিনটা ধারাবাহিক বিজোড় সংখ্যা নিছি, এদের গড় হচ্ছে মাঝেরটা, খেয়াল করছেন? এরপরে প্রথম পাঁচটা নিছি, এদের ধারাবাহিক বিজোড় সংখ্যা না হতে এদের গড় হয়েছে মাঝখানে পাঁচটা, মানে মাঝে যেটা আছে 5। এরপর যদি এরকম প্রথম তিনটা নেই, তাহলে মানে অন্যভাবে বলা যায়, প্রথম তিনটি বিজোড় সংখ্যা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 3। প্রথম পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 5। তাহলে বলতে পারি প্রথম 10টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 10, এভাবে বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। তো এই যে দেখেন, 5টি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় হলো 21। ধারাবাহিক যেহেতু আমরা দেখতেছি, ধারাবাহিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে তার মিডল ওয়ান, তার মানে 21 সবসময় মাঝে থাকবে। 21 মাঝে থাকবে। তাহলে যেহেতু পাঁচটা সংখ্যা, তার আগে দুইটা আছে 17, 19, আর এরপরে দুইটা আছে 23 আর হচ্ছে কত? 25। 23 আর হচ্ছে 25। 23 আর হচ্ছে কত? 25। তার মানে এই 5টি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় হলো 21। এই যে এটা হচ্ছে আমার গড়, এবং সংখ্যাগুলো হচ্ছে 17, 19, 21, 23, 25। সবচেয়ে বড় সংখ্যা কত? 25। সবচেয়ে বড় সংখ্যা 25। কোয়ান্টিটি এ 25, কোয়ান্টিটি বিও 25। তাহলে এটা হচ্ছে অ্যান্সার সি, বোথ কোয়ান্টিটিজ আর ইকুয়াল। বোথ কোয়ান্টিটিজ আর ইকুয়াল। ওকে, নেক্সট স্লাইডে যাই, আপনারা দেখেন নেক্সট প্রশ্নটা পারেন কিনা। এইটা আপনাদের জন্য, বলেন। সবই আপনাদের জন্য। এ, হ্যাঁ এটা দেখেই বলা যায় এটা উত্তর হচ্ছে এ। কারণ কি? আপনারা বুঝতে পারছেন যে যে কোনো কিছুর উপর
পাওয়ার যখন জোর থাকে তখন সেটা আলটিমেটলি কি হয়ে যায়, পজিটিভ কিছু হয়ে যায়, প্লাস সামথিং কিছু একটা হয়ে যায়, সেটা পজিটিভ। আর যখন আমার -6 হোল টু দি পাওয়ার 5, যদি মাইনাস জাতীয় কোনো কিছুর উপর অর থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমি বলতে পারি এটা বড় হবে। উত্তর হচ্ছে এ। আপনাদের কাছে কি ডেটা কম্পারিজন খুব কঠিন লাগছে? ডেটা কম্পারিজন কি খুব বেশি কঠিন লাগছে আপনাদের কাছে? ডেটা সাফিসিয়েন্সি পারলে এগুলো সবই পারবেন। এটা এটা দেখে বলেন দেখি। এটা একদম না দেখে বলবেন, মানে না প্রশ্ন দেখে বলবেন, মানে সলিউশন করবেন না। আসল এত, সুদের হার এত, সময় এত, কোনটা বড় হবে? চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট বড় হবে, না সিম্পল ইন্টারেস্ট বড় হবে? একদম বেসিক চিন্তা থেকে বোঝা যায় যে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা ছোট হয়, চক্রবৃদ্ধি সুদটা বড় হয়। হ্যাঁ, এটা উত্তর হচ্ছে অ্যান্সার এ। তারপরও যদি কেউ কনফিউশন থাকেন তাহলে সে কি করতে পারেন, আই ইজ ইকুয়াল টু পি এন আর এটা অ্যাপ্লাই করবেন। আর এখানে কি অ্যাপ্লাই করবেন, ওই যে সি ইজ ইকুয়াল টু প্রথমে পি ওয়ান প্লাস আর, সরি, সি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এইটা অ্যাপ্লাই করবেন। তারপরে কি চক্রবৃদ্ধি সুদ, সে সুদের সূত্র এ ইজ ইকুয়াল টু কি সি মাইনাস পি অ্যাপ্লাই করবেন। করে দেখবেন যে এ বড় না আই বড়, যেটা বড় আসবে সেটাই অ্যান্সার। উত্তর বড় আসবে সবসময়ের জন্য এ, চক্রবৃদ্ধি সুদটা বড় আসবে। ঠিক আছে, পরের প্রশ্নে গেলাম। 12 বলছে এক্স শূন্য নয়, এটি পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হতে পারে। ট্রাই করেন। এক্সটা শূন্য না, এটা পজিটিভও হইতে পারে, এটা নেগেটিভও হতে পারে। ডি, ধরেন আমরা এক্স এর মান নেগেটিভ কিছু ধরি, ধরলাম -5, ধরে নিই -5। যদি -5 ধরি তাহলে এটা কত আসবে, -5 মডুলাস প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট ডি। আপনি কি ডি দ্বারা প্রকাশ করতে যাচ্ছেন? আচ্ছা যাই হোক, এটা আসি। তাহলে এখান থেকে বলতে পারি -5 কে মডুলাস করলে আসে 5, আর -2 কে মডুলাস করলে আসে 2, এটা আসে 7। আর এইটা যদি আমরা করি তাহলে -5 -2 মডুলাস করলে আসে -7, এটা এখানে আমি বাদ দিলাম কেন, তাহলে এইটা আসে 7, এইটা আসে 7। তার মানে এইটা সমান সমান পাইতেছি আমরা। কিন্তু আমরা যদি প্লাসের কিছু ধরি, আমরা যদি প্লাসের কিছু ধরি, 5 আর 2 যোগ করলে 3, না, যদি আমরা প্লাসের ধরি, +5 ধরি, তাহলে কত আসে, মডুলাস 5 প্লাস মডুলাস -2, তাহলে 5 আর 2 এটা যোগ করলে 7 আসে। আর এইখানে আমরা শুধু যদি +5 ধরি তাহলে আসে 5 - 2, তাহলে আসে কত, 3। তার মানে আমরা কনফার্ম কোনো কিছু পাচ্ছি না। একবার আমরা পাইতেছি সমান, আরেকবার আমরা পাইতেছি কোয়ান্টিটি এ বড়। একবার পাইতেছি সমান, একবার পাইতেছি কোয়ান্টিটি এ বড়। তার মানে যেহেতু আমরা কনফার্ম কিছু পাইতেছি না, উত্তর হচ্ছে অ্যান্সার ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড, বা মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? অনেকে অ্যান্সার দিচ্ছেন। ওকে, এইটা বলেন, একটু আগে এটা বলে আসছি, একটু আগেই যে এরকম একটা ম্যাচ ছিল, জিরোর চাইতে বড়, একের চাইতে ছোট, এই কন্ডিশনটা ফিল আপ করে এটা না, এক্স স্কোয়ার। এই শুভ ভাইয়া, ডি কেন? এক্স স্কোয়ারের মান লেস দেন এক্স, এক্স স্কোয়ারের মানটা এক্স এর চাইতে ছোট, এরকম সংখ্যা কোনগুলো? যেমন আমরা যদি বলি এক্স স্কোয়ার 0.5 স্কোয়ার, সেটা করলে কত আসে, 0. কত 25, সেটা অবশ্যই 0.5 এর চাইতে ছোট। তার মানে কোয়ান্টিটি এ, এক্স এর মান 0.5, আর এইটা হচ্ছে এক্স কিউব, তার মানে 0.5 এটাকে যদি কিউব করি তাহলে কত আসে, 125, 125। তাহলে এখন বলেন 0.5 বড়, মানে 0.500 বড়, না 0.125 বড়? অবশ্যই 0.500 বড়। তার মানে উত্তর হচ্ছে অ্যান্সার এ, কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, কোয়ান্টিটি এ এটা বড় হবে। ওকে, হ্যাঁ, ফারা আপু অনেকক্ষণ ধরে সঠিক অ্যান্সার দিতেছে। এইটা ট্রাই করেন দেখি, এইটা ট্রাই করেন। 14 নাম্বার, এ বি সি ডি চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, এ লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি, মানে এ এর মানটা বি এর চাইতে ছোট, বি এর মানটা সি এর চাইতে ছোট, সি এর মানটা ডি এর চাইতে ছোট, সি সমান। আচ্ছা, তাকু আপু বলল সমান, খাদিমুল ভাইয়া বলল ডি। আচ্ছা, আমরা বাকিগুলো ট্রাই করি, দেখেন। আগেরটায় যদি 3 নেই তাহলে তো বি বড় হবে,
আগেরটা একটু দাঁড়ান, আগেরটায় 3 নিবেন। 3 নিতে পারবেন আপু? 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, লেস দেন 3। 9 কি 3-এর চাইতে ছোট হয়? 9 কি 3-এর চাইতে ছোট হয়? 9 তো 3-এর চাইতে ছোট হয় না। বুঝতে পারছেন উম্মে হাবিবা আপু? আপনি তো 3 নিতে পারবেন না। হ্যাঁ, দশমিকের ঘরে নেওয়া লাগবে। আচ্ছা, এটা দেখি। এ বি সি ডি চারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সংখ্যা চারটার গড়। ধরে নেই, আমরা ধরে নেই এ এর মানটা হচ্ছে 1, বি এর মানটা হচ্ছে 2, সি এর মানটা হচ্ছে 3, ডি এর মান ধরে নেই 90। ধরে নেই, আমার ধরতে তো সমস্যা নাই। তাহলে গড় কত? 1+2+3+90 ÷ 4। 90 আর 3 93, 2 95, একে 96, 96/4 সেটা কত আসে? 4 × 2 = 8, 9 4 × 4 = 24, 4 × 24 = 96, 24 আসলো। আর মধ্যমার ক্ষেত্রে কি হয়? 1 2 3 90। এখন দেখেন, সেই যে ছোটবেলায় মধ্যমার সূত্র আমরা পড়তাম, মধ্যমার সূত্র কি পড়ছিলাম মনে আছে? যখন এটা জোর হয়, সংখ্যা কয়টা জোর মানে 4টা, সংখ্যার সূত্রটা কি? n/2 তম পদ ও n/2 +1 তম পদ ও 1 তম পদ, এটা যোগ। n/2 প্লাস n/2 তম পদ প্লাস n/2 +1 তম পদের মান ডিভাইডেড বাই 2। n/2 মানে n হচ্ছে কয়টা? 4টা পদ। 4/2 মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মান কত? 2 যোগ 4/2 যোগ 1, 4/2 মানে 2, 2 আর 1 যোগ করলে 3, 3তম পদের মান, 3তম পদের মান কত? 3 ডিভাইডেড বাই 2। 2 আর 3 যোগ করলে 5, 5কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2.5। এটা হচ্ছে সেই ছোটবেলার মধ্যমার সূত্র, যদি জোড় সংখ্যা হয়। এখানে n = 4, এটা জোড় সংখ্যা। ওকে, এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এখানে পেলাম 24, এখানে পেলাম 2.5। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি কোয়ান্টিটি এটা বড়। কিন্তু আপনি যদি বেশি না, আচ্ছা, আপনি নিজেরা ট্রাই করেন আপনারা। এর মান আপনি ধরেন 1, এর মান ধরেন 1, বি এর মান ধরেন 96, সি এর মান ধরেন 97, ডি এর মান ধরেন 100। যদি এরকম ধরেন, এর মান 1, বি এর মান 96, সি 97, ডি 100, তাহলে এভারেজ কত আসে কেউ বলতে পারবেন? এভারেজটা কত আসে একটু বলবেন? এক, এ হচ্ছে 1, মানে 1 + 96 + 97 + 100 ডিভাইডেড বাই 4, এটা কত আসে বলেন? এটার এভারেজটা কত আসে? যোগ করে 4 দিয়ে ভাগ করেন। 96 দশমিক, একজন বলে 96.5, 73.5, কোনটা নিব? 73.5, ওকে, 73.5 এটা অ্যাভারেজ আসে। কিন্তু এটা যদি মধ্যমা বের করি, এইটার যদি মধ্যমা বের করি, এই যে 1 96 97 100, এইটার যদি মধ্যমা বের করি, তাহলে কত আসবে? এইটা আসবে 96.5, মধ্যমাতে আসবে 96.5। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এইটার এই ডিজিটের মধ্যমা আসলে কত আসবে? 96.5। তাহলে একবার আমরা দেখতেছি এভারেজটা বড় আসে, মধ্যমাটা ছোট আসে। আরেকবার দেখতেছি এভারেজ ছোট, মধ্যমা বড়, তখন মধ্যমা বড়। তার মানে আমি মানে নিশ্চিত হতে পারতাছি না কে আসলে বড় কে আসলে ছোট। তার মানে উত্তর হচ্ছে অ্যান্সার ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, দেখি 15 নাম্বার, এটা বলেন। যারা রেশিও ম্যাথ পারবেন তাদের জন্য তো অঙ্ক ইজি। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2, আর দুধ ও জলের অনুপাত 4:3। এখানে কত? এটা হচ্ছে 5 ইউনিট, টোটাল মিক্সচারটা হচ্ছে 5 ইউনিট, আর এখানে মিক্সচারটা হচ্ছে 7 ইউনিট। দুটা পাত্র থেকে সমান পরিমাণ মিশ্রণ নিয়ে, পাত্র থেকে সমান পরিমাণ মিশ্রণ নিছে দুইটা পাত্র থেকে, তৃতীয় পাত্রে মিশানো হয়েছে। তাহলে দেখেন, তৃতীয় পাত্রে যে মিশাইছে, একটাতে আছে 5 ইউনিট আর এটাতে আছে 7 ইউনিট। তাহলে টোটাল আমার মিক্সচারটা হচ্ছে 35 ইউনিট। কারণ কি, 5 আর 7-এর এলসিএম 35 ইউনিট। তাহলে প্রথম পাত্রে আমাদের কিসের লাগবে? আমাদের লাগবে দুধের অংশ। প্রথম পাত্রে দুধের অংশ সেটা কত? এই 35 এর কত? দুধ আছে কতটুকু? 3, আর টোটালটা আছে কত? 5। তাহলে কত আসে? 3×7 = 21, 21 লিটার বা 21 ইউনিট। আর দ্বিতীয় পাত্রে আমরা যদি দুধের অংশ আসি, তাহলে সেটা হচ্ছে টোটালটা হচ্ছে 35 ইউনিট, আর দ্বিতীয় পাত্রে দুধ হচ্ছে আমার কত? 4/7, 5×7 = 35, 5 4 5 20 ইউনিট।
তাহলে এখানে আসলো 21, এখানে আসলো 20, টোটালটা কত আসলো 41 ইউনিট। তাহলে নতুন মিশ্রণে দুধের অংশ, নতুন মিশ্রণটা কত ইউনিট, টোটালটা 70, দুধ হচ্ছে 41। তো 41/70, এটা আসলে 41/70, আর এইটা আসলে 11/20। এখন বলেন কে বড়? একটা 41/70, আর একটা হচ্ছে 11/20। আর আপনারা তো জানেন সে ভগ্নাংশের নিয়ম, 41/70, 11/20 কি করতে হয়, আড়াআড়ি গুণ করতে হয়। 41 আর 20, 41 দুগুণা 82, মানে হচ্ছে 820, আর এটা হচ্ছে 770, 7 11 77, 770। তার মানে এইটা বড়, 41/70 আপনার কাছে বড়। তার মানে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার। বাকি ভাই 70 কোথা থেকে আসলো, ও 70 কোথা থেকে আসলো? এই যে দেখেন, তাকো আপু, এই যে এটা হচ্ছে 35, এটা কত 35, টোটাল মিক্সচারটা 35 আর 35 যোগ করলে কত 70, এইখানে 21 আর 20 যোগ করলে কত 41। টোটাল মিক্সচারটা যেমন 70 ইউনিট, ওখানে হচ্ছে কত 41 ইউনিট, মানে দুধ হচ্ছে 41 ইউনিট, টোটাল মিক্সচারটা হচ্ছে 70 ইউনিট। এই যে 41/70। তাকো আপু ক্লিয়ার আপনি? ওকে, এটা ক্লিয়ার আপনারা? টোটাল 15টা ম্যাচ শেষ, আপনাদের হয়তো প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা এটা বলেন, একটি ত্রিভুজের তিনটি কোণ, এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি, যেখানে এক্স লেস দেন ওয়াই লেস দেন জেড, কোয়ান্টিটি এ ওয়াই বড় নাকি কোয়ান্টিটি বি 60 বড়? অ্যান্সার ডি, বোঝা যাচ্ছে তাই না? অ্যান্সার ডি। কারণ ওয়াই এর মানটা 60 হতে পারে, ওয়াই এর মানটা 70 না 55 হতে পারে, ওয়াই এর মানটা 65 হইতে পারে, 60 55 65 যে কোনো কিছু হইতে পারে। কারণ কি, তিনটা কোণের সমষ্টি হইতে হবে আমার 180 ডিগ্রি। ধরে নিই আমি এক্স এর মানটা, কথার কথা ধরে নিই 30, ওয়াই এর মানটা ধরে নিই 60, আর তাহলে জেড এর মানটা কত 30 60 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে ওয়াই এর মান 60, এটাও 60, তার মানে দুইটা যেহেতু 60, এটা মানে কোয়ান্টিটি মানে সমান আসলো। আবার এটা হতে পারে এটা 30 ডিগ্রি, হতে পারে এটা 65 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত 85 ডিগ্রি। তখন হতে পারে যে কোয়ান্টিটি এ বড়। আবার এমনও হতে পারে 30 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা হচ্ছে 95 ডিগ্রি, হতেই পারে। তখন এইটা কি বড় আসে। তার মানে কোনোটা যেহেতু আমি কনফার্ম পাচ্ছি না, নট কনফার্ম, তার মানে উত্তর হচ্ছে ডি, অসংজ্ঞায়িত। মানে এটা অসংজ্ঞায়িত না, মানে হচ্ছে নির্ণয় করা সম্ভব না। ওকে, আপনাদের জন্য একটা বড় অঙ্ক, এটাই মনে হয় সবচেয়ে বড় ম্যাথ, এরপরে আর নাই, ট্রাই করেন আপনারা। একটি ক্লাসের 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন ম্যাথ পছন্দ করে, 45 জন ইংলিশ পছন্দ করে, 40 জন বাংলা পছন্দ করে, 15 জন ম্যাথ ও ইংলিশ, 12 জন ইংলিশ ও বাংলা, 10 জন ম্যাথ ও বাংলা পছন্দ করে, 5 জন শিক্ষার্থী তিনটা বিষয় পছন্দ করে। বলছে কোয়ান্টিটি এ তে একটি বিষয় পছন্দ করে তাদের সংখ্যা, কোয়ান্টিটি বি তে দুইটা বিষয় পছন্দ করে তাদের সংখ্যা। আচ্ছা আমরা একটু আঁকি না, বলছিল আমরা একটু খেয়াল করেন, বলছিল ম্যাথ পছন্দ করে 50, 45 ইংলিশ, বাংলা 40, 50 45 40, এটা ম্যাথ, এটা ইংলিশ, এটা বাংলা। ম্যাথ পছন্দ করে 50, ইংলিশ 45, বাংলা 40। এবার বলছে ম্যাথ ও ইংলিশ দুইটা পছন্দ করে 15 12 10, মানে ম্যাথ আর ইংলিশ, এই যে এই ঘরটা ম্যাথ আর ইংলিশ এটা পছন্দ করে 15 জন, ইংলিশ আর বাংলা এই ঘরটা পছন্দ করে 12 জন, আর ম্যাথ আর বাংলা এই ঘরটা পছন্দ করে 10 জন। আর সবাই 5 জনই হচ্ছে তিনটা সাবজেক্ট, এই যে ইন্টারলেপ মানে একটা একটাকে ইয়া করছে, ওভারল্যাপ করছে, সেটা হচ্ছে কি এই যে ঘরটা, এটা হচ্ছে কত 5 জন, মানে এই 5 জন তিন বিষয় পছন্দ করে। তাহলে এখন আমরা আসি, আগে দেখেন ম্যাথ আর ইংলিশ পছন্দ করে 15 জন, ম্যাথ এবং ইংলিশ পছন্দ করে 15 জন। আবার আমরা দেখতেছি কি ম্যাথ বাংলা ইংলিশ তিনটা বিষয় পছন্দ করে 5 জন। তাহলে আমরা বলতে পারি না শুধু ম্যাথ এবং ইংলিশ, এক মিনিট, শুধু ম্যাথ এবং ইংলিশ পছন্দ করে 15 জন, ম্যাথ এবং ইংলিশ পছন্দ করে 5 জন, তিন বিষয়ই পছন্দ করে, তাহলে শুধু ম্যাথ এবং ইংলিশ পছন্দ করে কজন 10 জন। সেম ভাবে তাহলে শুধু ইংলিশ এবং বাংলা এইটা পছন্দ করে কজন, এইটা পছন্দ করে হচ্ছে এই যে 12 থেকে 5 বিয়োগ করে দিব, 12 - 5, এটা হচ্ছে কজন 7 জন। আরেকটা আছে শুধু,
এখন আবার অন্য কালার লিখতে হবে? জুয়েল রানা ভাইয়া, এটা তো এটা সমস্যার মধ্যে ফেলাই দিলেন। অন্য কালার সিলেক্ট করা, আচ্ছা দাঁড়ান, অন্য কালার যখন চাইছেন, এই যে কি বিশ্রী কালার, হলুদ কালার বিশ্রী আসলে, কি নেই, কালো নেই, 5, ঠিক আছে, ওকে। এখন আবার লাল নিতে হবে। আচ্ছা, শুধু বাংলা এবং আপনি কি ব্রাজিল সাপোর্টার নাকি ফারাহ আপু? শুধু বাংলা এবং ম্যাথ পছন্দ করে, তাহলে 10 থেকে এই 5টা বিয়োগ যাবে, সেটা হচ্ছে কয়জন? 5 জন। তাহলে দেখেন, শুধু ম্যাথ এবং ইংলিশ পছন্দ করলো 10 জন। ও, আপনি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, শুধু ইংলিশ এবং বাংলা 7 জন, শুধু বাংলা এবং ম্যাথ হচ্ছে 5 জন। ঠিক আছে, তাহলে টোটাল এই দুই বিষয় পছন্দ করে, টোটাল এই দুই বিষয় পছন্দ করে কজন? 10 + 7 17, 17 × 5 = 22 জন। এটা হচ্ছে কি, দুই বিষয় পছন্দ করে, দুই বিষয় পছন্দ করে এমন মানুষের সংখ্যা, দুই বিষয় পছন্দ করে কজন? 22 জন। ঠিক আছে, আচ্ছা, এবার আসি, এক বিষয় পছন্দ করে কজন, তাদের সংখ্যা। এক বিষয়, দেখেন, শুধু ম্যাথ পছন্দ করে কারা? শুধু ম্যাথ পছন্দ করে, দেখেন, ম্যাথ পছন্দ করতো 50 জন। এই ম্যাথ 50 জনের মধ্যে অনেক আছে যারা ইংলিশ পছন্দ করে, তাই না? আছে কিন্তু, অনেক আছে ইংলিশ পছন্দ করে, অনেক আছে বাংলা পছন্দ করে, এরকম আছে। তাহলে এটা কিভাবে বাদ দিব? এই 50 থেকে বিয়োগ দিব, দেখেন, এই 50 থেকে বিয়োগ দিব, একটা সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ, কি বিয়োগ দিব? এই যে দেখেন, ম্যাথ এবং ইংলিশ পছন্দ করে কজন? 10 জন। আর বাংলা এবং ম্যাথ পছন্দ করে কজন? 5 জন। এইদেরকে বিয়োগ দিয়ে দিব, এদের বিয়োগ দিব, 10 + 5 যোগ ওই যে তিন বিষয় পছন্দ করতো কজন? 5 জন। ঠিক আছে, তাহলে এটা কত আসলো? 50 মাইনাস 10 + 5 15 + 5 20, 50 থেকে 20 গেলে কত থাকে? 30 জন। এরা হচ্ছে শুধুমাত্র ম্যাথ পছন্দ করে, এরা শুধুমাত্র ম্যাথ পছন্দ করে। ওকে, এরপর আসি, শুধু ইংলিশ পছন্দ করে। শুভ ভাইয়া ভুল লেখছেন ইকুয়েশনটা তো একটু। শুধু শুধু ইংলিশ পছন্দ করে, ইংলিশ কত ছিল? যে 45, 45 থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব? দেখেন, ইংলিশ আছে 7 জন, এখানে আছে 10 জন, তাহলে 10 + 7 + 5। এই 5টা কেন? কারণ ওই যে 5 জন তো তিন বিষয় পছন্দ করো। তাহলে এই বিয়োগটা কত আসে? 10 + 7 17, 17 × 5 = 22, 45 থেকে 22 বিয়োগ করলে 23 জন। শুধু বাংলা পছন্দ করে, শুধু বাংলা পছন্দ করে 40 মাইনাস, বাংলা আছে কত? দেখেন, 7 আর 5, 7 + 5 যোগ ওই যে তিন বিষয় পছন্দ করে, 7 × 5 = 12, 12 × 5 = 17, 40 থেকে 17 গেলে কত থাকে? 23 জন। তাহলে এক বিষয় পছন্দ করে কত? 30, 23, 23, 23 আর 23 যোগ করলে 46, 46 আর 30 যোগ করলে কত? 76। তাহলে শুধু এক বিষয় পছন্দ করে 76 জন, আর দুই বিষয় পছন্দ করে 22 জন। এখন আপনারাই বলেন, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়? সবাই কি ঘুমাই গেছেন? কোনটা বড়? কোয়ান্টিটি এ বড়। হ্যাঁ, অ্যান্সার এ। ফারাহ আপু অনেকক্ষণ আগেই অ্যান্সার দিয়ে দিছেন যে 76 আর 22। অ্যান্সার এ, কোয়ান্টিটি এ বড়। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছেন? অনেক আছে শর্টকাট, সূত্র অ্যাপ্লাই করবেন, করতে পারেন, কিন্তু সূত্র দিয়ে সব অঙ্ক মেলানো যায় না। কিছু অঙ্ক আছে যেগুলা আপনাকে সূত্র ছাড়া আটকায়, মানে মানে সূত্র অ্যাপ্লাই করলে আপনি আটকায় যাবেন। কিছু অঙ্ক আছে যেন ছবির সাহায্যে শেখার চেষ্টা করবেন, ভেনচিটের সাহায্যে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন মেবি আজকের দিনের। বলেন, এটা আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের ছুটি, এটা আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের ছুটি। আপনারা নৌকা নদীর স্রোতের অঙ্ক এর আগেও পাইছেন, বি বড় আসতেছে, তাই না? দেখেন, বলছে কি, যে একটা নৌকা স্রোতের অনুকূলে গেছে। স্রোতের অনুকূলে মানে কি? যে আমার যে নৌকার বেগ আর স্রোতের বেগ অনুকূল মানে যোগ হয়, সে অনুকূলে আপনার গ্যাসের টোটাল 36 কিলোমিটার, আর সময় নিছে 3 ঘন্টা। তাহলে আমার এই বি+সি এর মান আসে 12 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমার বি+সি এর মান। এখন বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি স্রোতের গতিবেগের 3 গুণ হয়, তাহলে লেট স্রোতের গতিবেগ, স্পিড অফ কারেন্ট, সেটা কত? সি, সেটা ধরে নিই এক্স কিলোমিটার/আওয়ার। তাহলে আমার নৌকা বি বোট, সেটা কত হবে? 3 গুণ হয়ে গেছে, 3x কিলোমিটার/আওয়ার। তাহলে আমি যদি এখানে মানটা বসাই বি+সি, তাহলে সেটা আসে কত? 3x + x, 4x = 12 কিলোমিটার/আওয়ার।
তাহলে এক্স এর মান আসে 3 কিলোমিটার/আওয়ার। এক্স এর মান যদি 3 হয়, এইটা যদি 3 হয়, তাহলে 3x কত হবে? 9 কিলোমিটার/আওয়ার। এটা 3, এটা 9 কিলোমিটার/আওয়ার। এখন বলছে স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে? সময়টা জানতে চাইছে টি। সেটা কি হবে? D/B-C। সময়, ডিস্টেন্স হচ্ছে 24, আর বেগটা হচ্ছে B-C। বি হচ্ছে 9, সি হচ্ছে 3। 9 থেকে 3 গেলে থাকে 6। 24 কে 6 দ্বারা ভাগ করলে আসে 4। 4 আওয়ার, 4 ঘন্টা। এটা হচ্ছে 4 ঘন্টা, এটা হচ্ছে 5 ঘন্টা। তাহলে বোঝাচ্ছে কোয়ান্টিটি বি বড়। অ্যান্সার বি। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। এই ছিল আপনাদের ডেটা কম্পারিজনের ক্লাস। ডেটা কম্পারিজন, কোয়ান্টিটিভ কম্পারিজন খুব বেশি কঠিন কোনো টপিকস না। ঠিক আছে? এটা মানে আপনারা নিজেরাই আহ, আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি না কোনো সমস্যা হবে। ডেটা সাফিসিয়েন্সি একটু সমস্যা হবে, আমি লাবু স্যারকে এখনো বলতে পারি না। যদি সম্ভব হয় তাহলে ডেটা সাফিসিয়েন্সির উপর আমরা আরেকটা ক্লাস নিব। প্রথম 4টা ম্যাথ মিস করছিলেন ফারাপু, টেনশন নাই, আপনি বাকিগুলো লাস্টে যেহেতু পারছেন, প্রথম 4টা ম্যাথ আপনি জাস্ট সম্ভবত স্লাইডটা দেখলেই পারবেন। আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রথমটা ছিল এরকম, পরেরটা এরকম, স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেন ছিল এরকম। বেসিকটা একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। আর 13 নম্বর কন্ডিশনটা একটু বলেন। 13 নম্বর কন্ডিশনটা নিতে পারছিলেন আপু? আপু নিছিলেন? প্রশ্ন প্রশ্ন 3টা স্ক্রিনশট দিছিলাম, তাই না? 4 নাম্বারটা পান না? 1 মিনিট শুভ, 1 মিনিট দাঁড়ান। 4 নম্বর প্রশ্নটা স্লাইডটা একটু স্ক্রিনশট নিন। আর 4 নাম্বারটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে আপনাদের একটু স্লাইড পেজে দেরি হলেও সমস্যা হবে না। আচ্ছা, কি জানি বললেন? 13 নম্বর কন্ডিশনটা বুঝেন নাই। কন্ডিশনটা ছিল এরকম শুভয়া, এক্স স্কোয়ারের মান সেটা লেস দেন এক্স, মানে এক্স স্কোয়ারের মানটা এক্স এর চাইতে ছোট। তারাপু ধন্যবাদ, ঠিক আছে। এক্স স্কোয়ারের মানটা এক্স এর চাইতে ছোট। এখন দেখেন এক্স স্কোয়ারের মান কখন এক্স এর চাইতে ছোট হয়, এরকম ভ্যালুটা কখন হয়? যখন আপনি পয়েন্টের কোনো মান নিবেন, মানে এই যে 0.5 স্কোয়ার যদি করি, তখন সেটা 0.25, সেটা কিন্তু এক্স এর চাইতে ছোট। মানে 0.25টা এক্স 0.5 এর চাইতে ছোট। কিন্তু আপনি যদি এমন একটা মান নিলেন, সাপোজ 3, 3 এর স্কোয়ার 9, 9 কি 3 এর চাইতে ছোট? শুভ ভাইয়া, 9 কি 3 এর চাইতে ছোট? না। তার মানে উত্তর হচ্ছে, মানে প্রশ্নটা, কন্ডিশনটা হচ্ছে এরকম, এমন কোন সংখ্যা নিতে হবে যেটা 0 থেকে বড়, 1 থেকে ছোট, এই কন্ডিশন আমাকে থাকতে হবে। 0 থেকে বড়, 1 থেকে ছোট, এরকম একটা সংখ্যা। 5 ইউনিট, 7 ইউনিট, মোট 35 ইউনিট হলো কিভাবে? আচ্ছা, এটা বুঝতে পারছেন শুভ ভাইয়া? আপনি ক্লিয়ার শুভ ভাইয়া? শুভ ভাইয়া আপনি ক্লিয়ার? ওকে। এবার আসি দেবাশিস ভাইয়া, আপনি যে প্রশ্নটা করছেন, এটা 5 আর 7 35 হলো কেন? দেখেন ভাইয়া, রেশিও মেইন বিষয়টা বুঝছেন। পাত্রে আপনার দুধ ও জলের অনুপাত 3:2। এখন এইটা মানে কি? মানে আপনার দুধ 3 ইউনিট। 3 ইউনিট মানে কি? 3। আপনি কি শিওর বলতে পারতেছেন 3? এটা 3 না তো, এটা 3, 6, 9, 12, মানে 3-এর একটা মাল্টিপল। এটা কিন্তু 3 হইতেও পারে, এমনও হতে পারে 3-এর মাল্টিপল হতে পারে 30। হইতেই পারে দুধ ও জলের অনুপাত 30:20, ছোট করে লেখছে 3:2। হইতেই পারে, তাই না? হইতেই পারে 300:200, ছোট করে লেখছে 3:2। মানে যেটাই থাকুক সেটা মাল্টিপল আকারে আছে। এরকম ভাবে সেম অন্য একটা মিক্সচারে আপনার দুধ ও জলের অনুপাত 4:3, হতে পারে এটা 400:300। মানে যাই আছে সেটা মাল্টিপল আকারে আছে। তার মানে এই যে আপনার টোটাল যেটা পাইছেন, এই যে একটাতে পাইছেন 5 ইউনিট, টোটাল মিক্সচার 3 আর 2, একটা যোগ করলে কত? সে 5 ইউনিট। আরেকটা পাত্রে সেটা হচ্ছে 7 ইউনিট। একটা 5 ইউনিট আর একটা 7 ইউনিট। এখন এই যে দুইটাকে মিশ্রণ করলে সেটা কত হবে? দুইটার লসাগু হবে। একটাই 5 ইউনিট আর একটা 7 ইউনিট। দুইটাকে যখন মিক্সচারকে অ্যাড করব তখন সেটা লসাগু হবে। 5 আর 7-এর লসাগু হচ্ছে 35। বুঝতে পারছেন দেবাশিস ভাই কেন 35 হয়েছে? একটা 5 ইউনিট আর 7 ইউনিট, এটা এলসিএম, 5 7 35। দেবাশিস ভাই আপনি বুঝতে পারছেন পরে 70 কেন? আচ্ছা দাঁড়ান, আপনি খেয়াল করেন এই জায়গাটা। এই যে 35, এই যে 35, একটা দাঁড়ান, একটু দাঁড়ান, দেবাশিস ভাইকে একটু বুঝাইনি। এই যে 35, এই মিক্সচারে আপনার কত? 21 ইউনিট দুধের অংশ। এই 35-এ দুধের অংশ কত? 20। যোগ করেন 21 আর 20, এই দুটা যোগ করছেন না? তাহলে এই দুটো যোগ করেন। টোটাল এই যে দুধের পরিমাণ, এই 35 লিটার মিক্সচারে 21,
এই 35 মিক্সচারে 20, তাহলে এখানে 40 আর এখানে কত, 35 আর 35 যোগ করলে 70, মানে টোটাল 70 ইউনিট মিক্সচারে দুধের পরিমাণ হচ্ছে 41 ইউনিট। দেবাশিস ভাই বুঝতে পারছেন? ভাইয়া একটু রেসপন্স করেন, না বুঝতে পারলে বলেন। একটু ঝামেলা হচ্ছে কোথায়, আপনি এই 70 নিয়ে ঝামেলা হচ্ছে। এই প্রথম পাত্রে এটা হচ্ছে 35 ইউনিট, সেখানে দুধের পরিমাণ হচ্ছে 21 ইউনিট। আরেকটা পাত্রে 35, সেখানে দুধের পরিমাণ হচ্ছে 20। আপনি এই দুইটা যোগ করছেন না, নতুন মিশ্রণে দুধের পরিমাণ এই দুটো যোগ করছেন না, তাহলে এটাও যোগ করেন। আপনার টোটাল এই যে 21, 35 আর 35 যোগ করলে কত, 70, আর এখানে 21 আর 20 যোগ করলে 41। এখনো কনফিউশন? তাহলে আপনি একটু রেশিও চ্যাপ্টারটা আরেকবার ট্রাই করবেন, রেশিও চ্যাপ্টারটা থেকে আরেকবার একটু ট্রাই করে নেবেন। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। একটা লাস্ট কোশ্চেনটাতে অনেকে সমস্যা বলতেছেন, তাই না? লাস্ট কোশ্চেনটা অনেকে বুঝতে পারে নাই। লাস্ট কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা শারমিন আপু বুঝতে পারে নাই, আর হচ্ছে রাকা ইসলাম ভাইয়া বুঝতে পারে নাই। একটু খেয়াল করি, এটা বুঝতে পারেন না তাই তো? দেখেন, এখানে স্রোতের অনুকূল বলছে। আপনারা কি জানেন স্রোতের অনুকূলের সূত্র, প্রতিকূলের সূত্র? অনুকূলে কি হয়? অনুকূলে কি হয়? নৌ স্যার আচ্ছা একটু দাঁড়ান, এটা শেষ করে নি। অনুকূলে কি হয়? অনুকূলে নৌ মানে আমাদের যে নৌকার বেগ আর যে স্রোতের বেগ, এটা যোগ হয়। আর প্রতিকূলে সেটা কি হয়? বিয়োগ হয়ে যায়। প্রতিকূলে বিয়োগ হয়ে যায়। এখন আপনারাই বলেন কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে। দেখেন, একটা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এই বেগটা অনুকূলের বেগ, প্রথমে বলে দিচ্ছে অনুকূলের বেগ, এই জন্য প্লাস নিছি। সেই বি প্লাস সি এর মান আসলো 12। এখন আমাদের আরেকটা ইনফরমেশন দিচ্ছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি স্রোতের গতিবেগের 3 গুণ হয়, তাহলে ধরে নেই নৌকার গতিবেগ এক্স, স্রোতের গতিবেগ 3x, তাহলে এই দুটাকে যোগ করলে আসে 4x। এই 4x ইকুয়াল টু 12, তাহলে এক্স কত আসে 3। তার মানে স্রোত হচ্ছে 3 আর নৌকা হচ্ছে কত, 9। এখন আমাদের মেইন যে সূত্রটা, সেই সূত্রটা আবার অ্যাপ্লাই করছি, ডি ইকুয়াল টু এস টি। সেই যে বেগ এবার বলছে কার, প্রতিকূলে। প্রতিকূলে বেগটা কি হবে, বি মাইনাস সি। এই যে বি মাইনাস সি অ্যাপ্লাই করছে। রাকা ভাইয়া আর হচ্ছে শারমিন আপু, আপনি বুঝতে পারছেন? রাকা ভাই আপনি বুঝতে পারছেন? ওকে। আর একটা প্রশ্ন, 16 নম্বর প্রশ্নটা তুলতে পারেন নাই। শুভ ভাই, 16 নম্বর প্রশ্ন কনফিউশন আপনার? হ্যাঁ আসতেছে, হাবিব আপু আসতেছে, একটা মিনিট শেষ করে দিই সবারটা। শুভ ভাই তুলছেন আপনি 16 নম্বর কোশ্চেন? ওকে, এবার আসি। হাবিব আপু একটু বেসিকটা জানতে চাইছে, জাস্ট বেসিকটা দিয়েই শেষ করে দিব আজকের ক্লাস। দেখেন হাবিব আপু, আমরা সেই প্রথমে চলে গেছি। 1 নম্বর স্লাইডে বলা হয়েছে আমাদের চ্যাপ্টারটার নাম ছিল কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এইটাকে বলা হয় ডেটা কম্পারিজন। এইটাকে বলা হয় ডেটা কম্পারিজন, মানে একই জিনিস। কোয়ান্টিটেটিভ কম্পারিজন যে কথা, ডেটা কম্পারিজন চ্যাপ্টারটা একই কথা। তো সেই যে ডেটা সাফিসিয়েন্সির মতো সেম কথা, সেটা হচ্ছে কনফার্ম ভ্যালু আপনাকে পাইতে হবে। কনফার্ম ভ্যালু না পাইলে আপনি কখনোই, ওই যে দেখছিলেন তো যে আমরা অ্যান্সার করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে 4টা, এ বি সি ডি। অপশন এ হচ্ছে যদি আপনার কোয়ান্টিটি এ বড় হয় তাহলে অপশন এ সবসময়ের জন্য অপশন এ ফিক্সড। কোয়ান্টিটি বি যদি বড় হয় তাহলে উত্তর হচ্ছে অপশন বি, এটা হচ্ছে মানে এটা ফিক্সড। সেম ভাবে দুইটা কোয়ান্টিটি যদি সমান হয় তাহলে অপশন মানে অপশন সি হচ্ছে আপনার জন্য কারেক্ট অ্যান্সার। আর যদি এখান থেকে আপনি মান বের করতে না পারেন তাহলে সেটা হচ্ছে অপশন ডি। এই হচ্ছে আপনার মোটামুটি বেসিকের এইটুকু হলো কথা, আর তেমন কোনো বেসিক নাই আসলে। এইটুকু বুঝতে পারছেন হাই আপু? এইটুকু বুঝতে পারছেন? ওকে, আমার মনে হয় এইটুকু ছিল আপনাদের সাথে আমার ক্লাস। আর কোনো সমস্যা যদি থাকে তাহলে কাইন্ডলি জানাবেন গ্রুপে।